ইদানিং আমার স্বামীর প্রতি আমার ছোট বোনের অশোভন চাহনিগুলো খুব চোখে বিঁধছে। প্রথম প্রথম খুব বেশি গুরুত্ব না দিলেও এখন আর সহ্য হয় না। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তামান্না আমার স্বামীকে স্পর্শ করছে। মিতুল কোথাও দাঁড়িয়ে থাকলে সে কাছে গিয়ে ঘেঁষে ঘেঁষে কথা বলে। খাওয়ার সময় মিতুলের কাছে দাঁড়িয়ে অত্যন্ত যত্নের সহিত এটা ওটা পাতে তুলে দেয়। এমনকি কখনো কখনো মজা করে তার পাত থেকে মাংসের পিস তুলে নিয়ে খায়। এগুলো মোটেই আর সহ্য হচ্ছে না। মিতুল মাঝে মধ্যেও অপ্রস্তুত হয়ে যায়। বিভ্রান্তিকর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। আমি বুঝতে পারি সে এসব পছন্দ করছে না, আবার আমার বোন বলে কিছু বলতেও পারছে না। উপরোক্ত ক্ষুদ্র সংলাপটি পড়ে নিশ্চয় আপনাদের এই কাহিনীর বিস্তারিত জানতে ইচ্ছে করছে। চলুন তাহলে আলোচ্য ক্ষুদ্র উপন্যাসটা নিয়ে বর্ণনা করাই যাক। তোহা বড্ড জেদি এবং বাউন্ডুল এই অষ্টাদশীর প্রণয় হয় একই গ্রামের মাতাব্বরের জ্যেষ্ঠ পুত্র মিতুলের সাথে। দেখতে সুদর্শন পরিপূর্ণ এই যুবক, মন কাড়েনি এমন নারী পাওয়া যাবে না এই অনলপুরে। কিন্তু সবাইকে ছাপিয়ে চোখ ধাঁধানো অষ্টাদশী তোহার উপর। কঠোর মনের অধিকারী তোহার সম্মতি পেতে পুরো 6 মাস সাধনা করতে হয়েছিল তাকে। সর্বক্ষণ পিছু পিছু ঘোরা, কলেজের গেটের সামনে থাকা আইসক্রিমওয়ালাকে অগ্রিম আইসক্রিমের বিল দেওয়া, ছোট বাচ্চার হাত দিয়ে তাকে গোলাপ ছুরি গিফট দেওয়া থেকে শুরু করে কত কি। এক পর্যায়ে যখনই তাদের সম্পর্ক গাঢ় হলো, তখনই পাঁচির হয়ে দাঁড়ালো তোহার পরিবার। তোহার মা বাবা এই সম্পর্ক ঘোরতর বিরোধী। মাতব্বরের স্বভাব চরিত্র ভালো নয়, যতই টাকা পয়সা হোক, কিন্তু দিন শেষে ভালো বংশই মূল। মাতব্বর এবং এ যাবৎ 2টো বিয়ে করেছে। প্রথম স্ত্রীকে যে অসহনীয় নির্যাতন করে তাড়িয়েছে তা এলাকার কারোরই অজানা নয়। পরবর্তীতে দ্বিতীয় বিয়ের পরে বড় বড় ছেলে মেয়ে থাকার পরেও সেই লোক বেশ কয়েকবার এলাকার নারীদের সাথে অবৈধ কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে। তার ছেলে বড় হয়েছেন ঢাকায়, পড়াশোনা শেষে গ্রামে এসেই ফাঁসিয়েছে অবলা তোহাকে, যতই দূরে থাকুক। কিন্তু দিন শেষে বাপের স্বভাবে যে ছেলের মধ্যে নেই তার কি প্রমাণ? আসলে কি বংশের কোনো একজন পূর্ব পুরুষ খারাপ হলে বাকিরাও খারাপ হয়, চরিত্রহীন হয়? গ্রামাঞ্চলের মুরব্বীদের এই ভ্রান্ত ধারণাকে মোটেই প্রশ্রয় দেয়নি তোহা, বরং নিজের সিদ্ধান্তই অটল ছিল। মেয়ের জেদি রূপের সাথে ফেরে ওঠেনি তোহার মা বাবা। শেষে আশ্রয় নিলেন অন্য মাধ্যমের। ঘরবন্দি করে ফেললেন বড় মেয়ে তোহাকে। 3 দিনের মধ্যে ছেলে দেখলেন, বাধ্য করলেন পাত্রপক্ষের সামনে বসে অন্য ছেলের নামে আঙ্গুলে আংটি পরতে। ভেবেছিলেন এভাবেই বুঝি একসময় বিয়েটা হয়ে যাবে, আর স্বামীর ছোঁয়া ফেলে পরবর্তীতে একটু একটু করে ভুলে যাবে প্রেমিক পুরুষকে। কিন্তু তার ঘটল কই? মেয়ের তেজের সামনে টিকতে পারলেন না তোহার পরিবার। বাবা মায়ের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন সিদ্ধান্ত ছাপিয়ে দেওয়ার ফল। প্রেমিকের হাত ধরে ফালালো বিয়ের আগের রাতে। সারা এলাকায় হইচই পড়ে গেল এই নিয়ে। ছেলে মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে 3য় দিনের সালিশ বসালেন তোহার বাবা, কিন্তু তাও সুরক্ষা হলো না। মিতুল তোহার প্রেম কাহিনী কি অজানা? মেয়ের স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে ছেলের হাত ধরে। এখানে ছেলের পরিবারের কি দোষ? দোষ তো মেয়ের পরিবারের। কীভাবে এমন কলঙ্কিনী পরপুরুষের হাত ধরে অবৈধ সম্পর্কে জেরে বাড়ি ছাড়ল তাদের মেয়ে? সেবার ভীষণ অপমানিত হয়েছিলেন তোহার বাবা মা, কঠোর হয়ে গেছিলেন মেয়েদের প্রতি। ফলস্বরূপ আরও শাসনে রাখতেন ছোট মেয়ে তামান্নাকে। এসএসসির পর আর পড়াননি পর্যন্ত। প্রায় 11 দিন পর তোহাকে নিয়ে বাড়ি আসে মিতুল। তারা পালিয়ে বিয়ে করে বন্ধুর বাড়িতে ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফিরেছিল নিরে। তেমন আপত্তি করেননি মাতব্বর। মেয়ে যথেষ্ট সুন্দরী ও শিক্ষিতা। বাবা তার প্রাইমারির শিক্ষক। কানাকড়ি খুব একটা না হলেও এলাকায় সম্মান কম নয়। যদি তোমার সন্দেহ হয় তাহলে তামান্নাকে সাবধান করো। শিমুলের কথা কর্ণগুহরে প্রবেশ করতে ভাবনার অন্তরাল থেকে বেরিয়ে এলো তোহা। দেবরের দিকে তাকিয়ে স্মিত হাসল। পেটের উপর হাত রেখে অতি সাবধানে উঠে দাঁড়ালো। 7 মাসের অন্তঃসত্ত্বা সে। পেটের নিচের দিকটা ধীরে ধীরে উঁচু হচ্ছে। সেদিন দাদি শাশুড়ি এসেছিলেন। পেট দেখেই নিশ্চিত হয়ে বলেছেন ছেলে আসবে। এরপর থেকে কেন যেন রাতে ঘুম হয় না তোহার। সারাক্ষণ স্বপ্ন দেখে ছেলে বাচ্চা নিয়ে।
ধীরপাই এগিয়ে গেল ফ্রিজের দিকে। রান্নাঘরে বিদ্যুতের লাইন টানা নেই, ফলস্বরূপ কাঠের 6 সালার এই ঘরটায় শোবার ঘরেই ফ্রিজ রাখা হয়েছে। তোহা রসগোল্লার প্যাকেটটা বের করলো। পুরো বক্সটাতে মাত্র 4টা রসগোল্লা অবশিষ্ট আছে। শিমুল বাড়ি ছিল না বিদেশ, সে বাদে বাকিদের সবাইকে খাওয়াতে দেওয়া হয়েছে। দেবরের সামনে বক্সটা নিয়ে ক্ষীণ স্বরে বলল, কাল রাতে তোমার ভাইয়া এনেছিল, আমি খেতে এসেছিলাম তাই সবাইকে দিয়েছি, এটা তোমার। শিমুল একটু লজ্জা পেল। বয়সে তোহার থেকে 2 বছরের বড় হলেও এই বয়সকে মোটেই গুরুত্ব দেয় না তার ভাবি। সম্পর্কের জের ধরে সর্বদা নাম ধরে ডেকে তুমি সম্বোধন করে। রসগোল্লার প্যাকেটটা হাতে নিয়ে এলোমেলো কণ্ঠে বলল, কি দরকার ছিল ভাবি? তোমার জন্য এনেছে, সবাইকে কেন দিতে গেলে? বিনিময়ে মৃদু হাসল তোহা। এ বাড়িতে কোনো কিছু একা খাওয়ার জো নেই। মিতুলের সামনে নিয়ে কিছু না বললেই একাকি ঠিকই কথা শোনাতো শাশুড়ি ননদ। বলল, সবাই যখন ভাগ ফেলো তুমি কেন বঞ্চিত হবে? খাও, আমি খেয়েছি। মিতুলের 2টো শুকনো শার্ট হাতে শোবার ঘরে ঢুকলো তামান্না। ঢুকতে ঢুকতে বলল, আপু, শার্ট 2টো ধুয়ে দিয়েছিলাম, কোথায় রাখবো? তামান্নার হাতে স্বামীর শার্ট দেখতেই ফুঁসে উঠল তোহা। দ্রুতগতিতে কদম বাড়িয়ে ছিনিয়ে নিল। শাঁসিয়ে খ্যাপাটে স্বরে বলল, মা বাবা তোকে আমার যত্ন করার জন্য এখানে পাঠিয়েছেন, কিন্তু তুই তো দেখছি তোর দুলাভাইকে নিয়ে ব্যস্ত। বিনিময়ে সুন্দর করে হাসল তামান্না। বলল, এটা কি বলছো? দুলাভাইয়ের শার্ট তো তোমাকেই ধুতে হতো, তুমি অসুস্থ বলে আমি ধুয়ে দিচ্ছি, আলাদা করে আর কি বা করলাম? 2 বোনকে কথা বলতে দেখে শিমুল ঘর থেকে বেরিয়ে গেল। তোহা শূন্য গল্পে খোলাখুলি কথা বলে উঠল। বলল, ইদানিং তো চলাফেরা আচরণ কিছুই পছন্দ হচ্ছে না আমার। তোর দুলাভাই আসলে আশেপাশেও ঘেসবি না, তাতে বিরক্ত হয় সে। আর ভুলেও আমার শোবার ঘরে ঢুকবি না, কিছু প্রয়োজন হলে নিজেই ডেকে নেব, মনে থাকে যেন। মাথা নাড়িয়ে সায় জানালো তামান্না। বেরিয়ে গেল ঘর থেকে। তোহা চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। যতই বাবা মা তাকে নামানুক, কিন্তু বাচ্চা হবে শুনে ব্যস্ত হয়ে উঠেছে। বাড়িতে নিতে আসেনি ঠিকই, তবে এই অসুস্থ শরীরে যেন তোহার কষ্ট না হয়, তাই তামান্নাকে পাঠিয়ে দিয়েছে গত মাসে। বাচ্চা না হওয়া পর্যন্ত বোনের দেখভাল সেই করবে, কিন্তু এর মধ্যেই নিজের বোন হয়ে বোনের সংসারের দিকে নজর দিয়েছে। উফ, এসব নেতিবাচক বিষয় নিয়ে ভাবতে চায় না তোহা। হয়তো সেই গুলিয়ে ফেলেছে সব। তামান্না নিশ্চয়ই মিতুলকে ভাই হিসাবে দেখে। এই হাসি তামাশা খুনসুটিতে মেতেছে। তোহা খাটে শান্ত হয়ে বসলো। মিতুল নিশ্চয়ই এসব দুষ্টুমিতে বিরক্ত হয়েছে, কিছু বলতেও পারছে না। কিন্তু বাড়ি ফিরলে রাতে তাকে বোঝাতে হবে, বলতে হবে তামান্নার অবুঝ মনের কথা। হয়তো ভাই হিসেবে এমন তামাশা করে সে। সত্যিই তো তোহাদের কোনো ভাই নেই। সন্ধ্যা হতেই তলপেট ব্যথা করছে, ক্রমশ তা বিষ হয়ে অবশ হয়ে যাচ্ছে। মাত্র তো 7 মাস, কিন্তু ব্যথাও যে সবার নয়। মুতুলকে কল দেওয়ার সাথে সাথে উদ্বান্তের ন্যায় ছুটে এসেছে। বিশালাকার দোকানটা ভুলক্রমে তালা না দিয়ে বাড়ি এসেছে দেখে তোহার শাশুর রাগারাগি করেছেন, কিন্তু ছেলের তেরা কথার সামনে টিকতে না পেরে নিজেই ছুটেছেন দোকানে। শোবার ঘরে শুয়ে আছে তোহা। ফেটে হাত দিয়ে চেষ্টা করছে ব্যথা কমানোর, কিন্তু হচ্ছে না। তারিখ অনুযায়ী আজ একবার ডক্টর দেখানোর কথা, কিন্তু মানসিক যন্ত্রণায় এত সব ভুলেই বসেছে সে। পাশেই তামান্না বসে আছে গরম পানি হাতে, থেমে থেমে তা খাওয়ার চেষ্টা চালাচ্ছে তোহা। মিতুল দ্রুত পায়ে ঘরে ঢুকে তামান্নাকে সরতে বসল। তার জায়গায় বসে গালে হাতে ছুঁয়ে আদুরে কণ্ঠে চিন্তার ছাপ ফেলে বলল, বেশি ব্যথা করছে? তোহা সহ্য করার চেষ্টা চালিয়ে ছাপা কণ্ঠে বলল, হ্যাঁ একটু। তোহার ভাষ্যমতে একটু মানেই অনেক। সে সহজে নিজের সমস্যার কথা খোলাখুলি বলতে চায় না। দ্রুত তাকে ধরে বাড়ির বাইরে বের করলো। বাইকে বসানো এই মুহূর্তে সম্ভব নয়। পাশের বাসার এক সিএনজি চালককে ডেকে আনল শিমুল। আজই ইচ্ছে ড্রাইভার মাত্রই সন্ধ্যার নামাজ পড়তে এসেছিলেন। মোনাজাত শেষে গাড় পেরাতে টেনে নিয়ে এসেছে শিমুল।
তোহাকে খুবই সাবধানতার সাথে ভেতরে উঠানো হলো। তামান্না জেসে বোনের সাথে যেতে চাইলো, বাদ সাধলো মিতুল। বলল, কোনো দরকার নেই, চেক আপ করে তাড়াতাড়ি ফিরবো আমরা। এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার সাহস পেল না তামান্না। চুপচাপ গম্ভীর মুখে চলে গেল বাড়ির ভেতরে। সেবার তোহার পেটে ব্যথার যন্ত্রণা যেন মিতুলকে ছুঁয়েছিল প্রগাঢ়ভাবে, কতটাই না ছটফট করছিল। শেষে নিজের ব্যথা ভুলে স্বামীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিল তোহা। ডেলিভারির দিন ঠিক কী অবস্থা হবে এটা ভেবে হেসে কুটি হচ্ছিল সে আর শিমুল। পাশের বাড়ির মেয়ের বিয়ের অনুষ্ঠান, চারিদিকে মানুষের হইচই, আলোয় দাদানো সজ্জিত গেট দেখে আর ঘরে বসে থাকতে পারল না তোহা। 7.5 মাসের পেট নিয়ে শাশুড়িকে মিনতি করে এগিয়ে গেল বর দেখতে। গেটে বর পক্ষকে আটকানো, গায়ে হলুদ, মেয়েকে নতুন বিয়ে সাজানো, এরপর বিয়ে, খাওয়া দাওয়া, সব মিলিয়ে তখন প্রায় বিকেল। এখন আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না। বড্ড জনাকীর্ণ জায়গায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। শাশুড়িকে বলতেই তিনি জানালেন এখন যেতে পারবেন না। প্রতিবেশীদের সাথে কতদিন পর একসাথে গল্প করার সুযোগ পেলেন। তোহাকে বললেন, আমার যেতে রাত হবে, তুমি যাও। আর আপত্তি করেনি তোহা। পাশাপাশি বাড়ি, খুব বেশি দূরত্ব তা নয়। একাই ধীর পায়ে হেঁটে এলো নিজেদের বাড়ির গেটে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই যে বিয়ের পরিবেশ থেকে দম বন্ধ করা অবস্থা সৃষ্টি করে সে বেরিয়ে এলো। এখন আর বাড়ির ভেতরে যেতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে করছে আবারও গিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে, কিন্তু যেতে পারল না। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে সে বাইরে ছিল, এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। চমৎকার দিনটা হুট করে রূপ নিল ভয়ঙ্কর এক বিকেলে। সশব্দে বজ্রপাত হলো। খুব অল্প সময়ের মধ্যে কালো মেঘে অন্ধকার হয়ে গেল ধরণী। তোহার বেশ আফসোস হলো, আহারে কি সুন্দর করে সাজানো আশপাশটা এভাবে বৃষ্টিতে সব ভিজে যাবে। শুধুই কি ভিজে যাবে, নাকি তছনছ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কারো সংসার? এত সব মেঘের আওয়াজের মধ্যে তোহার কর্ণগুহুরে ক্ষীণ এক নারীর আর্তনাদ পৌঁছালো। কিছু ঘন ঘন নিঃশ্বাস ভারী হয়ে বাতাসে মিশে যাচ্ছে। তোহা এখন তার শোবার ঘরের সামনে দাঁড়িয়ে, দরজা ভেতর থেকে লাগানো। শব্দটা ক্রমশ গাঢ় হওয়ার সাথে সাথে তার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। দরজার পাশে ছোট্ট একটা জানালা। তোহার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। নড়ে টান পড়তে তলপেটা হাত দিয়ে বসে পড়লো মাটিতে। ব্যথায় চেঁচিয়ে এলো শরীর। মিতুল প্যান্ট পরা শেষ হতেই ছুটে এলো দরজার সামনে। খালি গায়ে এখনো লিপস্টিকের ছাপ। সেটা দেখে আরো অস্থির হয়ে উঠল। মিতুল দ্রুত শক্ত হাতে মুখ চেপে ধরল, টেনে হিঁচড়ে নিয়ে গেল ঘরের ভিতরে। দরজায় খিল টেনে অনুনয় সুরে বলল, দেখো অনিচ্ছাকৃত ভুল এটা, প্লিজ চুপ করো, ভুলে যাও। তুমি জানো আমি এমন নই। ঘৃণায় গা গুলিয়ে এলো তোহার। ছাড়াতে চাইল মিতুলের হাত থেকে, কিন্তু সক্ষম হলো না। খাটের কোণে দাঁড়িয়ে আছে তামান্না, তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, মুখে ভয়ের ছায়া। তোহা সেদিকে তাকিয়ে হাতের ইশারায় কাছে ডাকলো। ক্ষান্ত পায়ে হেঁটে এলো তামান্না, বড় বোনের পাশে এসে বসতে খপ করে তার চুলের মুঠি ধরল তোহা। সর্বস্ব জোর দিয়ে টেনে হিঁচড়ে মাটিতে ফেললো। পরপর কয়েকটা লাথি মেরে ঠোঁট ফাটিয়ে দিল। মুখে অশ্রাব্য গালি দিয়ে বলল, বেশ্যা, পতিতাগিরি করবি তো আমার সংসারে কেন আসলি? একবারও ভাবলি না এটা আমার সংসার? মিতুলের দিকে ইশারা করে বলল, ও তো বেজম্মা, জারজ বংশের যারা তারা আছে, কুত্তার মতো যেখানে সেখানে মুখ লাগায়। তাই বলে তুই কেন এমন করলি? তোর বাপ মা তো শিক্ষিত, ভদ্র, নাকি নিজেকে সামলাতে পারিসনি? তো বেসামাল যখন হইলি, একটা অবিবাহিত ছেলের কাছে গিয়েই হইতি। মিতুলে গিয়ে সে তামান্নাকে ছাড়িয়ে নিল, মাথা নিচু করে বলল, আচ্ছা থামো, যা হয়েছে এই পর্যন্ত, এগুলো ভুলে যাও। চমকে তাকায় তামান্না। কিছু বলতে গিয়েও মিতুলের ইশারায় থেমে যায়। ফোঁস করে উঠল তোহা। গিনা ছুড়ে বলল, ভুলে যাব? কি ভুলে যাব? এই যে তুই একটা চরিত্রহীন বেজম্মা বেশ্যার ছেলে, ওরে কি করবি? রক্ষিত হিসেবে রেখে দিবি, যখন মন চায় ভোগ করবি? খেপে গেল মিতুল। অন্যদিকে তাকিয়ে রাগ সামনে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কিন্তু বেশি বলছো, খবরদার এ নিয়ে কোনো টু শব্দও করবা না, না হলে খুব খারাপ হয়ে যাবে। টুকটাক ভুল সবারই হয়, খালি সম্পর্ক নষ্ট করে না। আর এই ঘটনা যদি কেউ জানে, তাহলে তুমি আর তোমার বোন দুজনের জন্যই খারাপ হবে।
মিতুল শার্ট আর লুঙ্গি হাতে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দম বন্ধ হয়ে পড়ে রইল তোহা, মাটিতে লুটিয়ে অনুভূতিহীনের মতো বসে রইল। তামান্না ঠোঁটের রক্ত মুছে খাট থেকে ওড়না হাতে নিল। ঘরে বাইরে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে অশ্রুসিক্ত চোখে সেদিকে তাকায় তোহা। ভাঙ্গা স্বরে বলে ওঠে, তোর বুক কাঁপলো না? কি করে করলি এত বড় বেইমানি? এতক্ষণ বোনের দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো তামান্না। ঠোঁটে লিয়ে ক্রূর হাসলো। আয়ুষ করে খাটে বসে বলল, এখানে আমার কি দোষ? তুই তোর স্বামীকে সন্তুষ্ট করতে পারিসনি বলেই আমার কাছে এসেছে। আমি তাকে সামলেছি। তোর খুশি হওয়া উচিত, না হলে তো বাইরের মেয়ের কাছে যেত, শেষে সতীনের সংসার করতে হতো। কিন্তু আমি তো তোর বোন। ভাবলেশহীনভাবে জঘন্য এ কথাগুলো ভুলে দিল তামান্না। হয়ে টুকরো ভূমি আসছে তোহার। দুঃখে বুকের ভেতরটা শশির হয়ে যাচ্ছে। কিছু বলল না, আর তাকিয়ে রইল পাথরের মতো একাকী। ঘরটাতে লুটিয়ে পড়ল তোহা। তার এত শখের সংসার, শখের স্বামী, প্রশান্তিদায়ক ঘর সব নাপাক করে ফেলেছে। এলোমেলো বিছানার দিকে তাকাতেই কলিজাটা মোচড় দিয়ে উঠল। অন্তর ছিঁড়ে যাচ্ছে তার, মাথা কাজ করছে না। কি করবে সে? কাকে বলবে? আর কি বা বলবে? বললেও তাতে আর কি লাভ হবে? বাবা মায়ের কাছেও তো যাওয়ার মুখ নেই, তারা আগে সাবধান করেছিল, কিন্তু তোহা শুনিনি। শুনলে আজ এমন হতো না। এই ঘরটাতে থাকতে আরও কষ্ট হচ্ছে, শ্বাস নেওয়া যাচ্ছে না, দম বন্ধ লাগছে। পেটের ব্যথা আজ হার মেনেছে অন্তর্দহনের কাছে। সে তল পেটে হাত দিয়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। বারান্দার পিঁড়ির উপর বসে খুঁটির সাথে হেলান দিল। পুকুর থেকে গোসলের আওয়াজ আসছে। তোহা চোখ দুটো বন্ধ করে নিল। খানিকক্ষণ পর লুঙ্গি পরে উঠোনে প্রবেশ করলো মিতুল। ভেজা গামছা এবং তোয়ালে মিলে দিল দড়িতে। তোহার দিকে এক পলক তাকিয়ে ঢুকে গেল ঘরের মধ্যে। দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে হাসছে তামান্না। সেদিকে সে মিতুল নিজেও হাসলো। পিছু ঘুরে তোহাকে দেখে তামান্নার সাথে দূরত্ব গুছিয়ে নেয়, বলে, খেয়াল রেখো ওর দিকে। কাউকে কিছু জানালেই আমায় জানাবে। যা ব্যবস্থা করার তা আমি করব। মাথা নাড়িয়ে সায় দিল সে। হেলতে দুলতে ঢুকে গেল মিতুলের ঘরে। উপরের চাদরটা কাঁধে নিয়ে বিছানা গুছিয়ে দিল। টিটকারি মেরে বলল, তোমার বউকে এখন আসতে বলো, গুছিয়ে দিয়েছি। চলে গেল তামান্না। তোয়া শক্ত হয়ে বসে রইল। পেছনে না তাকালেও স্পষ্ট বোঝা যাচ্ছে তামান্না আবারও তার ঘরে ঢুকেছে। ঘড়ির কাঁটা 8টাকে ছুঁয়েছে। মিতুল বাড়িতে নেই, বাজারে গিয়েছে। তামান্না টিভি দেখতে ব্যস্ত। সারা বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত হলেও তোহার নিকট সবকিছু অমাবস্যার ন্যায় অন্ধকার। বিকাল থেকে একই স্থানে বসে আছে। একটু পর পর উঠোন, আম গাছ, তার ঘর, সব কিছুতে চোখ বুলাচ্ছে আর ভাবছে আদৌ কি সে সংসার করতে পারবে। আর মিতুলের মা মাত্রই উঠোনে প্রবেশ করেছে, হাতে মিষ্টির প্যাকেট এবং প্লেট। তোহাকে রাতের বেলা খোলা বারান্দায় দেখেই রেগে গেলেন। বললেন, কি অবস্থা? এই রাতে উঠোনে বসে আছো কেন? তোহা মলিন দৃষ্টিতে তাকে ক্ষীণ স্বরে বলে, এমনি, এখানে ভালো লাগছে। ধমক মারলেন তিনি। বললেন, ভালো লাগার ঠেলায় দিশা পাচ্ছ না? বিপদে পড়লেই বুঝবা। ওঠো, ঘরে যাও। থেমে মিষ্টি এবং প্লেটের দিকে ইশারা করে বলল, ও বাড়ি থেকে মিষ্টি দিছে, আর তোমার জন্য মাইমুনার মা রাতের খাবার পাঠাইছে। আসো, ঘরে আসো। চলে গেলেন তিনি। তোহা সেদিকে তাকিয়ে রইল আনমনে। খানিকক্ষণ পর কিছু ভেবে উঠে বসলো। ধীর পায়ে এগিয়ে গেল শাশুড়ির ঘরের দিকে। খাটের উপর বসে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে প্লেটটা দেন মা, খিদে পেয়েছে। বড্ড তৃপ্তি করে খেলো তোহা। প্লেটের ভাতের পরে আরও দুবার নিয়েছে। খাওয়ার পর মলিন কণ্ঠে আবদার করে বসলো, মা, আমি একটু এখানে ঘুমাই। মা? অবাক হয়ে তাকিয়ে রইলেন তোহার শাশুড়ি। তোহা তার ঘরে কেন যাচ্ছে না? কিছু কি ঘটেছে মিতুলের সাথে? ভেবেও বুঝতে পারলেন না তিনি। ছেলে আসলে জানা যাবে, বললেন, ঘুমাও। তোহা ইতিমধ্যে শুয়ে পড়েছে। গায়ে ফাতলা একটা কাঁথা দিয়ে কাত হয়ে চোখ বন্ধ করল। রাতে ঘুমাতে গিয়ে বাঁধল ঝামেলা। মিলন মাতব্বর গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার সামনে। ভেতরে ছেলের বউ শুয়ে আছে, পাশে বসে আছে স্ত্রী আলেয়া। তিনিও দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে রইলেন। ঘুমন্ত মেয়েটাকে উঠাতেও বিবেকে বাঁধছে। একবার সাহস করে বলেই উঠলেন, আপনি না হয় শিমুলের কাছে ঘুমান। সাথে সাথে চোখ দিয়ে অগ্নি বর্ষণ করল মিলন। নিভে গেলেন আলেয়া। ধীরে পায়ে এগিয়ে এলেন ঘরের বাইরে। মিতুলের দরজার সামনে গিয়ে আস্তে ধীরে বলল, তোর সাথে কি বউয়ের ঝগড়া হয়েছে?
ও আমার ঘরে ঘুমায় কেন? চমকে উঠল মিতুল। ভেবেছিল মাকে বলে সে ঘরেই ঘুমিয়েছে তোহা, কিন্তু এখন বোঝা যাচ্ছে সে কিছুই জানে না। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অগ্রসর হলো, বলল, হয়তো এমনিই ঘুমিয়েছে, আমি আনছি। এই বলে মায়ের ঘরে গিয়ে কোলে তুলে নিল ঘুমন্ত তোহাকে। আলগোছে যেন ঘুম না ভাঙে সেভাবে শুইয়ে দিল খাটে। এরপর নিজেও শুয়ে পড়ল লাইট নিভিয়ে। সকালে ঘুম থেকে উঠে মুখের সামনে মিতুলকে দেখল তোহা। সাথে সাথে ভেতর থেকে ঘৃণা উগড়ে এলো। দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। থামলো রান্নাঘরে গিয়ে। 7টা বেজে গেছে প্রায়। আজকে শিমুল খুব তাড়াতাড়ি উঠেছে। কাউকে কিছু বলার জন্য সারা রাত ছটফট করেছে। তোহাকে একাকী রান্নাঘরে দেখে বেরিয়ে এলো। সাফা সরেন ডেকে বসলো, ভাবি একটু ঘরে আসো তো। তোহা শিমুলের দরজায় তাকালো, এরপর ধীর পায়ে এগিয়ে এলো সেদিকে। ঘরে ঢুকে ভাবলেছিনভাবে খাটে বসলো। বলল, বলো, বাইরে তাকিয়ে কেউ আছে কিনা তা একবার দেখে নিল শিমুল। এরপর গম্ভীর আওয়াজে বলল, কাল মাঝরাতে তামান্নাকে তোমাদের ঘর থেকে বের হতে দেখেছি। তুমি তো ঘরেই ছিলে, এসব দেখোনি? আর এখন ওকে বাড়িতে কেন রেখেছ? সংসারটা ভাঙতে চাও? তো আর শব্দ করে হাসলো, বলল, কোন সংসার? আদৌ কি কিছু আছে আমার? শিমুল অবাক হয়ে তোহাকে দেখল। মানসিক বিকারগ্রস্ত মানুষের ন্যায় তোহা আচরণ করছে। উদ্গ্রীব হয়ে বলল, কি হয়েছে ভাবি? আমায় বলো। হঠাৎই রেগে গেল তোহা। শিমুলের শার্ট খামছে ধরে বলল, কেন, তুমি জানো না? আমি জিজ্ঞেস করছো কেন? তোমার বাপ দাদা কারোই বা চরিত্র ভালো ছিল? তাদেরই তো রক্ত তোমার ভাই, সে কি করে চরিত্রবান হবে? পরক্ষণেই হেসে দিয়ে কান্না করে দিল। বলল, কি বার করা, প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো আর তোমার ভাইকে সন্তুষ্ট করতে পারিনি, তাই সে রক্ষিতা রেখেছে, পার্মানেন্ট রক্ষিতা। আমি কি করবে বলতে পারো? আমার কি করা উচিত? স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শিমুল। কিছু বলার প্রয়াস করার পূর্বে ক্ষুদ্র পায়ে ভেতরে ঢুকল মিতুল। কোনো কথা না বলেই চুলের মুঠি ধরল তোহার। সে যে 7.5 মাসের অন্তঃসত্ত্বা তা বেমালুন ভুলেই বসল। টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যেতে যেতে বলল, শিমুল কি তোর লাং নাকি? কিছু হইতে না হইতেই ওর সাথে ঘরে ঢুকিস কেন? কি করছিলি এতক্ষণ? কখন গেছ ওই ঘরে? রাতে আমি ঘুমানোর পর? নষ্টা, আসলেই কি তোর পেটের বাচ্চাটা আমার নাকি শিমুলের? আমাকে এতটা নৃশংসভাবে কেন ঠকাইলা? তোহার নির্লিপ্ত কণ্ঠে বলল। তাতে নেই কোনো রাগ, ক্ষোভ, অভিমান, শুধু রয়েছে জিজ্ঞাসা, জানার আকাঙ্ক্ষা। গাড়ার কালশিটে দাগ ব্লাউজের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সকালে মারার দাগ পূর্বে লাল হয়ে থাকলেও সময়ের সাথে সাথে রাস্তা জক্ত রমাট বেঁধে কালচে হয়ে গেছে। উঠানের পূর্ব পাশে বিশাল একটা পুকুর, স্বচ্ছ পরিষ্কার পানির ভেতরে চাষ করা হয়েছে তেলাপিয়া। খুব বেশি নয়, শুধু চাষের মাছ খাওয়ার জন্যই এমনটা করেছেন মাতব্বর। তোহা ঘাটের নিচে সিঁড়িতে মূর্তির ন্যায় বসে আছে। খাওয়া দাওয়া সবই যেন মিশে। মিতুল তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বস্তুত মায়ের জোরাজুরিতেই এখানে আসা। আলেয়া বেগম বাড়ির ঘটনার বাকরুদ্ধ বড় ছেলে বলছে তোহার সাথে শিমুলের অবৈধ সম্পর্ক, এমনকি বাচ্চা অস্বীকার করতে অপরাগ সে। আবার হাতে হাতে সকালবেলা শিমুলের ঘর থেকে টেনে বের করেছে তোহাকে। এদিকে শিমুল বলছে মিতুলের সাথে তামান্নার অবৈধ সম্পর্ক। সেই ঘটনা ডাকতে তাকে দোষারোপ করছে। মধ্যখানে তোহা নিস্তব্ধ, মার খেয়ে অবচেতনের মতো পড়েছিল খুঁটিতে হেলান দিয়ে। শেষে রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেছে শিমুল। সেই কাল 8টার দিকে খেয়েছে মেয়েটা। 7 মাসের অন্তঃসত্ত্বা, অথচ আজ পুরো দিনটা না খেয়ে আছে। কিছু হয়ে গেলে দোষ তাদেরই হবে। এজন্য বড় ছেলেকে পাঠিয়েছেন তোহাকে নিয়ে। মিতুল ছোড়া চোখে অন্যদিকে তাকায়, উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে ওভাবে। তোহা শান্ত, কোমল, স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। বলল, তোমার তো দোষ না, দোষ তোমার রক্তে, বংশে। আমি মেনে নিছি, কিন্তু এই তোমার সস্তা নিকৃষ্ট চরিত্রটা আমার সামনে বের করার কি খুব দরকার ছিল? আমাকে আগেই ডিভোর্স দিয়ে দিতাম, তারপর যা খুশি করতাম, যা কিছু আমি সহ্য করে নিতাম। তোহার প্রশ্নের কোনো উত্তর দিল না মিতুল, বরং ধমক মেরে বলল, তোর এসব ঢঙের কথা আমার শুনতে ইচ্ছে করে না। খিদা লাগলে খেতে আসিস। তোহা মলিন হাসলো। সেই হাসিতে বিভ্রান্ত হয়ে গেল মিতুল, কিন্তু চোখে চোখ রাখার সাহস হলো না।
তোহা পূর্বের মতো নির্বিকার হয়ে বলল, তুমি নিজেও জানো শিমুলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপরও আমার চরিত্রে দাগ লাগালে কেন? আর আমাকেও না হয় বাদ দিলাম, কিন্তু তোমার ভাই, আমার তো কলঙ্কের অভাব নেই, কিন্তু সে তো অবিবাহিত, এভাবে প্রতিবেশীর গটা করে না জানালেও পারতে। সেই তোমার ভাই এর বদনামি হইল, ভাবির সাথে প্রেম। মিতুল আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে চলে গেল বাড়ির ভেতরে। এখানে থাকলে তার মাথা খারাপ করে ফেলবে তোহা। শেষে উত্তেজিত হয়ে আবারও গায়ে হাত তুলে ফেলবে। এমনিতেও সকালে মারার পরে মিতুল নিজেও ভয়ে ছিল, না জানি মরে টরে যায়। শেষে সে কেস সামলায় পড়বে। মিতুল চলে যাওয়ার প্রায় 8 ঘন্টা পরে তামান্না এলো পুকুর পাড়ে। তোহা পূর্বের মতোই নির্বিকার চিত্তে বসে আছে, নিস্তব্ধ নিশ্চল বাড়িদার দিকে চেয়ে। সন্ধ্যা নেমে গেছে, চারদিকে এখন গুটগুটো অন্ধকার। পুকুরে অপর পাশে বড় বড় আম গাছ, সেই গাছের অনির্দিষ্ট শাখা প্রশাখা ডেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাকে। এ বাড়ির পুকুরটা আর চারদিক ধরে সন্ধ্যা হলেই কাঁদে। সে কি ভয়ঙ্কর কান্নার সুর, তোহার আত্মা কেঁপে উঠত, কিন্তু আজ আর তা করে না। এতদিন এই ডাকের কারণ না বুঝলো, এখন সবটা পরিষ্কার। গুরুরঞ্জরা বলে, পুকুরের কান্না বিরাট বিপদ বয়ে এনেছেই তো। তোহার সাজানো সংসারটা আজ শেষ। মাত্র 10 মাসের সংসার, বছরও হয়নি এখনো। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঠিক 2.5 মাসের সময় সে গর্ভবতী হয়। এরপর এ বাড়িতে আসলো, ছোট ছোট হাতে সংসারটা গুছিয়ে নিল। ঠিক 6 মাসের সময় জানতে পারলো সে 3.5 মাসের অন্তঃসত্ত্বা। দেখতে দেখতে গর্ভের বয়স আর 7.5 মাস, কিন্তু তার সংসারের সময় ফুরিয়ে এলো। পেটেরটাকে মারবি নাকি খাচ্ছিস না কেন? তোহা চমকে উঠে পেছনে তাকায়। তামান্নার অবয়ব দেখে প্রতি ঘৃণায় সারা শরীর কেঁপে ওঠে, রাগ বাড়তে থাকে তরতর করে, কিন্তু সে কিছুই করবে না। নিজেকে অতি সংকটে সংযত করে বসে রইল। তামান্না পুনরায় বলে ওঠে, রাগ হচ্ছে? আমারও হয়, প্রচুর। তুই তোর জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিলি, লাং নিয়ে ফালাইছিস তুই। আর লেখাপড়া বন্ধ হয়েছে আমার। আসামির মতো এক প্রকার ঘরের মধ্যে বন্দি হয়েছিলাম। একবার খোঁজ নিয়েছিস? তুই তো ঠিকই স্বামী নিয়ে মস্তিতে ছিলি। আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছিল আব্বু। সাদমান ভাইয়ের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি। একসময় শুনলাম সে দিশার সাথে সম্পর্কে জড়াইছে। আমার তখন কষ্ট হয়নি? সব তোর জন্য হয়েছে, যার জন্য আমার জীবনটা শেষ। তারা কীভাবে সুখে শান্তিতে সংসার করতে দেয়? আর তাছাড়াও মিতুল ভাই আমার অনেক পছন্দ করবে নাই বা কেন? তোর মতো তো আর আমার গায়ের রং চাপা না। তোহার শব্দ করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, তোর আমার স্বামীর সাথে সংসার করার অনেক স্বাদ, তাই না? তো ঠিক আছে, এ স্বাদ আমি পূরণ করব। বড় বোন হয়ে যেখানে সেখানে ছেলেদের সাথে তো আর বেশ্যাগিরি করতে দিতে পারি না। তামান্না চোখ মুখ শক্ত করে তাকালো। তোহা হাসছি। কিভাবে? তাকে তো কাঁদাতে চায় সে, কিন্তু তাও পারছে না। বিরক্ত হয়ে কোনো কথা না বলেই বাড়ির দিকে চলে গেল। তামান্নাকেও পাঠিয়েছিলেন আলেয়া, নিজের ভালো মানুষিটা সকলের সামনে দেখানোর কারণে তোহাকে সাধতে গেছিল সে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলো। এরপর আরও ঘণ্টাখানেক পর তোহার শাশুড়ি আলেয়া বেগম গেলেন। অতি আশ্চর্যের ব্যাপার, তিনি যেতেই উঠে এলেন তোহা। শাশুড়ির ঘরে বসে পেট ভরে ভাত খেল। এরপর শক্ত কণ্ঠে বলল, আমি আজকের রাতটা আপনার কাছেই ঘুমাবো। আব্বাকে বলবেন বারান্দায় শুতে। এরপর 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। আলেয়ার রীতিনীতি বোঝা গেল। সে আদৌ রেগে আছে নাকি কষ্ট পাচ্ছে এসবও প্রকাশ করছেন না। শুধু অপেক্ষায় আছেন তোহার মা বাবার জন্য। তাদেরকে খবর দেওয়া হয়েছে, কাল আসবেন বলেছেন। এদিকে আশেপাশে 2-4 জন প্রতিবেশী সকালে চেঁচামেচির কারণে এসেছিলেন উঠোনে। পুরো ঘটনা জানেন তারা, কিন্তু এখন আর সেই 2-4 জন পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। পুরো এলাকা ছাপিয়েছে। বাজারে হাটে বসে সবাই মজা বেড়াচ্ছেন, এই বলে যে মাতব্বরের ছেলে বউয়ের চরিত্র বলে কথা। শালি দুলাভাই দেবর ভাবির মধ্যে অবৈধ সম্পর্ক থাকাটাও অস্বাভাবিক না। এদিকে সামনাসামনি এসে সম্মানের সাথে কথা বলছেন, এগুলো মেনে নেওয়া যায় না। এর বিচার করতেই হবে। আপনার বাড়িতে ঘটেছে বলে সব দোষ ধামাচাপা দেওয়া যাবে না। শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল তোহার বাবা মা এলে এ বাড়ির উঠোনে 4-5 জন গণমাধ্যম মানুষের মাধ্যমে সঠিক সালিশ বসবে।
সকালে ঠিক 9টায় ঘুম ভাঙল তোহার। আঘাতের যন্ত্রণায় গায়ে জ্বর উঠেছে প্রবলভাবে, সারা মুখ লাল হয়ে গেছে তার প্রভাবে। মাঝরাতে ছেলে বউয়ের গায়ের কাঁপুনিতে ভয় পেয়ে গেছিলেন আলেয়া। কয়েকবার জলপট্টি দিয়ে গায়ে মোছা কাঁথা দিয়ে তারপর একটু ঘুমিয়েছেন। বাড়িতে এ যাবৎ কয়েকবার লোক এসেছে। সালিশের সময় ছিল সকাল 8টা, কিন্তু তোহার ঘুমের কারণে তারা বিরক্ত হয়েছেন। সময় পরিবর্তন করে শেষে 10টায় দেওয়া হয়েছে। শরীরটা জ্বরে কাঁপছে, সারা গা বিষ হয়ে আছে যন্ত্রণায়। পেটের মধ্যে কি যেন পাথর হয়ে গেছে। কাল লাথি মেরেছিল মিতুল। চোখ খুলে মাকে সামনে দেখে থমকে গেল তোহা। কবিতা বেগম নিস্তব্ধ চোখে তাকিয়েছেন মেয়ের দিকে। সেই দৃষ্টিতে রাগ, ঘৃণা, মায়া, মমতা, অভিমান সকল কিছুর মিশ্রণ রূপ। এসেছেন সেই 7টার সময়। তোহার বাবা আসেননি। রাগে দুঃখে নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। এত লজ্জা কি করে সইবেন তিনি? কিভাবে একজন শিক্ষক হয়ে মাথা নিচু করে এলাকার সবার সামনে দাঁড়াবেন? লোকে তো থুতু দেবে, কিন্তু কবিতা তা পারেনি। নারীর টানে মেয়েদের রক্ষায় ঠিকই ছুটে এসেছেন। তিনি তোহাকে কিচ্ছু বললেন না। যা শোনার বা বলার তা তামান্নাই জানিয়েছেন সকালে। তোহা নিজেও চুপ রইল। কি বলবে সে মায়ের কাছে? এই যে তার মা, তার বোনই সংসার ভেঙেছে। সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে নিস্তব্ধ মূর্তির ন্যায় বসে রইলেন ঘরের কোণে। বেলা প্রায় 10টা। উঠোনের এক কোণে রাখা হয়েছে 8টা চেয়ার। আম গাছের ছায়ায় রাখা সে চেয়ারগুলোতে বসে আছে এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বর, একজন শিক্ষক, একজন ইমাম ও কাজী। সাথে মিতুল নিজেও দাম্ভিকতার সাথে পায়ের উপর পা তুলে বসে আছে। পাশের চেয়ারটা খালি। এটা রাখা হয়েছিল তোহার বাবার জন্য। উঠোনের এক পাশে দাঁড়ায় কাপড় মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তোহা। পাশে শিমুল ও তার শাশুড়ি। তার বিপরীত পাশে আছে তামান্না এবং কবিতা বেগম। দূরে দোরগোড়ায় বসে আছেন প্রতিবেশী 2 মহিলা। আজকে সালিশি করবেন এই ইউনিয়নের চেয়ারম্যান। তিনি সর্বপ্রথম আলেয়া বেগমকে প্রশ্ন ছড়লেন। বললেন, কি গো মাতারি, ঘরের মধ্যে তো সবসময় তুমিই থাকো। তুমিই প্রথম ঘটনাটা বলো। কার দোষ, কার গুণ, সেগুলোও বলো। আলেয়া বড় ছেলের দিকে চাইলেন। শান্ত গলায় উত্তর দিয়ে বললেন, আমার পোলা শহর থেকে আসার পরই এই মেয়ের জন্য পাগল হয়। ওর পাগলামিতে সম্মত নিয়ে গেল তা মাস্টার সাহেব মানে নেই। পরে মেয়ে নিয়ে পালাইছে। এরপর বউ নিয়ে বাড়ি আসলো। প্রথম বউরে মানতে পারি নেই মন থেকে, কিন্তু পরে ছেলে বউয়ের মায়া মহব্বত দেখা মন গড়ল। সংসারের প্রতি তোহার টান, তোহার প্রতি মিতুলের টান। এসবের কথা ভাবলে এখন কার ঘটনাগুলো সব দুঃস্বপ্ন মনে হয়। আমার সামনে সন্দেহজনক কিছুই ঘটে নাই, তবে কিছুতে একটা হইছে। শয়তানের ফাঁড়ে পইরে কেউ তো কিছু করছে। কোন অলক্ষীর নজর লাগলো আমার সংসারে আল্লাহই জানে। অলক্ষী বলার সঙ্গে সঙ্গে তামান্না আলেয়ার দিকে চাইলেন। মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। দ্রুত চোখ সরিয়ে নিয়ে বয়কে গেল তামান্না। কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো মিতুলের দিকে। তার মা কি তামান্নাকে সন্দেহ করে নাকি? এমন হলে বিয়ের পর সংসার করবে কিভাবে? আলেয়ার উত্তর শুনে চেয়ারম্যান অসন্তুষ্ট হলেন। বললেন, দূরও, ঘরের মধ্যে সারাক্ষণ থাকে, অথচ দেবরের সাথে ভাবির অবৈধ সম্পর্ক হয়, শালির সাথে দুলাভাইয়ের অবৈধ সম্পর্ক হয়। এইসব ব্যাপারে কিছুই জানো না? পাগল পাইছো আমাগো? কিছু বললেন না আলেয়া। চুপ করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। চেয়ারম্যানের ব্যবহার ভালো লাগছে না। কিভাবে এই ব্যবহার করতে পারেন তার সাথে, তাও স্বামী নিচ্ছুক। এই পর্যায়ে মাথা নিচু করে কাঁপতে থাকা দুর্বল শরীরটার দিকে চাইলেন চেয়ারম্যান। জিজ্ঞেস করলেন, তোমার কি গায়ে জ্বর? তোহা মাথা নাড়ালো। চেয়ারম্যান তাকে চেয়ার দিতে বললেন। তোহা বসলো তাতে। স্বামী কি মারছে? তোহা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিতুলের দিকে তাকালো চেয়ারম্যান। মুহূর্তেই হুঙ্কার ছেড়ে মিতুল বলল, মাথা ঠিক রাখতে পারি নাই কাকা। আপনি আমার জায়গায় হইলে কি করতেন? পরিবারের অমতে ফালিয়ে বিয়ে করেছি। বাবা মাকে পুরো এলাকার সামনে অপদস্থ করেছি। তার সাজাই এখন ভোগ করছি। মানুষটার বংশ পরিচয় দেখিনি।
সেসব গোনায়ও ধরিনি, শুধু সবাইকে বুঝাতে চেয়েছি বাপ-দাদা চরিত্রহীন হলেই ছেলের চরিত্র খারাপ হয় না। এসব কুসংস্কার কুরুতি। আমার গর্ভবতী হওয়ার খবর শুনে পরিবারের মায়া হয়েছিল। নিজেরা না আসলেও দেখাশোনার জন্য ছোট বোনকে পাঠিয়েছিল। বেশ কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে বোনের আপত্তিকর ঘেঁষাঘেঁষিতে সন্দেহ হয়েছিল। ভেবেছিলাম এটা হয়তো শুধুমাত্র আমার বোনের দিক থেকে স্বামী ঠিক আছে, কিন্তু না। ওই দিন বাড়ি খালি পেয়ে তারা আমার সে ধারণাটাই বদলে দেয়। এসে দেখি আমার ঘরে বিছানায় বস্ত্রহীন অশ্লীলভাবে শুয়ে আছে। আমাকে দেখে তারা ভয় পায়, ক্ষমা চায়, শেষে শাসায়। বিষয়গুলো আমার দেবরের চোখে পড়ে। ভেবেছিল আমি জানি না, তাই ওই দিন সকালে ডেকে বলছিল এসব। কিন্তু নিজের কুকীর্তি ডাকতে আমার স্বামী জোরপূর্বক আমাকে চরিত্রহীন বানায়, অমানবিক নির্যাতন করে। এক নাগাড়ে পাথরের মূর্তির ন্যায় কথাগুলো বলে গেল তোহা। চোখে তার বিন্দুমাত্র জলও নেই। দেখে শুকিয়ে যাওয়া কোনো সাগর মনে হবে। সারা শরীর মনের তোড়ে অসম্ভব জ্বর উঠেছে। শরীরটা এখনো কাঁপছে। কোনো মতে নিজেকে চেয়ারের সাথে হেলান দিয়ে তাকিয়ে রইল মাটির দিকে। কবিতা রাগে হিতাহিত শূন্য হয়ে পড়ে। ক্ষুদ্র পায়ে এগিয়ে ঠাস করে থাপ্পড় মারে, বলে, বড় বোন হয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য ছোট বোনের গায়ে অপবাদ দিতে লজ্জা করে না? তোর ভালোর জন্য, তোর দেখাশোনার জন্য মেয়েটাকে আমি পাঠাইছি, এটাই কি ভুল আমার? নিজের জীবন তো নষ্ট করছই, এবার বোনটাকেও শেষ করবি? তোর তো তাও একটা সংসার আছে, এখানে টেকার জন্য পেটে একটা বাচ্চা আছে, তামান্নার কি আছে? এগুলো শোনার পর ওরে কেউ বিয়ে করবে? কি ভেবে এগুলো বললে? আমি আমার মেয়েরে চিনি না? তোয়া ছলছল চোখে মায়ের দিকে তাকালো। অবাক দৃষ্টিতে তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কবিতা গড়ল না। প্রথমে চোখ রাঙালো, পরক্ষণে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে চাপা কণ্ঠ অনুরোধের স্বরে বলল, ওর জীবনটা নষ্ট করিস না, ওরে আমার সাথে আজকেই নিয়ে যাব। তুই একটু সহ্য কর, সংসারটা শেষ করিস না, বাচ্চাটার কি হবে? এই শব্দগুলো কারো কর্ণপাত হলো না। সবাই তাকিয়েছে তামান্নার দিকে। সে কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। খানিকক্ষণ পর বিরতি নিয়ে পূর্ণ দোষারোপ করলো তোহাকে। বলল, আপু এগুলো সব মিথ্যা কথা বলছে, শুধুমাত্র নিজের গা বাঁচানোর জন্য। শিমুল ভাইয়ের সাথে ওর সম্পর্ক আছে আমি জানি, কিন্তু কাউকে তো বলি নাই। এমনকি মিতুল ভাইয়ের সাথে বিয়ের আগেও আরও 2-3টা ছেলের সাথে সম্পর্ক ছিল। আগাগোড়ায় ওর চরিত্র খারাপ। কই, আমি তো কোনো ছেলের হাত ধরে পালাইয়া যাইনি। এমনকি এলাকায় আমার নামে কেউ বাজে একটা কথাও বলতে পারবে না। শুধুমাত্র তুই আর শিমুল ভাই নিজেদের বাঁচানোর জন্য এগুলো বানাইয়া বলতেছিস। বাড়িতে তো আরো মানুষ থাকে, তারা কখনো দেখছে? স্তব্ধ চোখে তাকিয়ে রইল তোহা। কথা বলতে রীতিমতো কষ্ট হচ্ছে। কান্নারা দলা ফাঁকিয়ে কণ্ঠনালী চাপড়ে ধরেছে। কবিতা বেগম আবারও এগিয়ে গেলেন ছোট মেয়ের দিকে। পুনরায় শাসনস্বরূপ চর মারলেন তামান্নাকে। চাপা কণ্ঠে শাসনস্বরূপ বললেন, চুপ কর, একটা বাজে কথাও ভুলবি না। তোদের আব্বা আসলেন দুটাকেই জবাই করে তারপর বাড়ি যাইতেন। আমি তোদের চিনি না কাউরে। আর একটা কথাও বলবি না, আমি কিন্তু একদম খোলাই দড়ি দেব। তোহার আরো দুটো সম্পর্ক ছিল। কথাটা যতবার কানে বাজছে ততবারই রাগে সারা শরীর কাঁপছে মিতুলের। ইচ্ছে করছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু তা সম্ভব নয়। সালিশ চলছে, সবকিছু নিজের মতো করে সামলে তারপর যা করার করবে। শাশুড়ির দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, বলল, তামান্নাকে আর কত থামাবেন? আপনার মেয়ের চরিত্র ধীরে ধীরে সামনে আসবে, আর কত ছাপাবেন? আরেকজনের বাচ্চা আমার নামে বড় করতে চেয়েছে, ওকে আমি 1 মিনিটও গড়ে রাখবো না। নিজের নষ্টামি ডাকার জন্য আমার নামে বদনাম রটাইছে। কোনো প্রমাণ আছে এসবের? কিন্তু আমার আছে। আমি ওরে শিমুলের ঘরে হাতে নাতে ধরছি। সারা রাত ওই ঘরেই ছিল। আমি ঘুমানোর পর যেত, আমার ঘুম ভাঙার আগে চলে আসতো, কিন্তু ভাগ্য ভালো ওই দিন ধরে ফেলছি। থেমে শ্বাস নিয়ে, ঠিক আছে, আমি মানছি আমার সাথে তামান্নার সম্পর্ক আছে। তো এই বিষয়টা ওর বাপ মা কাউকে জানাইছে? আমার বাপ মাকে জানাইছে? আশেপাশের কাউকে জানাইছে? না, জানাবে কিভাবে? এমন তো কিছু ঘটেই নেই। এটা তো ওরা হাতে নাতে ধরার পর শিমুলার এসব ও বানাইছে, যাতে সবাই আমারে দোষী ভাবে। উপস্থিত সকলে একে অপরের দিকে ছাওয়াছাই করলো। মিতুলের কথা একটাও যুক্তি নয়। তোহা নিস্তব্ধ হয়ে চেয়ে রইল। মানুষ ঠিকই বলে, যারা অপরাধ করে বেড়ায় তারা সেখান থেকে বের হওয়ার কৌশল জেনে তবেই অপরাধ করে। দোষ না করে চরিত্র নিয়ে এত প্রশ্ন সহ্য হচ্ছে না। আসলে কি সে ভুল করেছে? কিন্তু কি করা উচিত ছিল? তারই স্বামী তার অনুপস্থিতিতে তার নিজের বোনের সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়েছে। এটা জনে জনে বলে বেড়াবে কিভাবে? এটা তো একজন স্ত্রীর কাছে সব থেকে লজ্জার। জ্বর ক্রমশ বাড়ছে। তোহা অসহায় চিত্তে তাকালে শিমুলের দিকে। তাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না।
সে মাথা নত করে দাঁড়িয়ে আছে অবেলায়। চাপা আর্তনাদে শিমুলকে উদ্দেশ্য করে বলল, শিমুল ভাই, কিছু তো অন্তত বলো। শিমুল করুণ দৃষ্টিতে তাকালো তোহার দিকে। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চেয়ারম্যান বাকিদের সাথে আলাপে ব্যস্ত। আলাপ শেষ করে বললেন, এর আর কি সালিশি করব। মেয়ের যে চরিত্র খারাপ তা তার মা বোন স্বামী সবারই কথাতেই বোঝা যায়। প্রায় 8-9 মাসের গর্ভবতী, বাচ্চা স্বামীরও হইতে পারে, আবার দেওরেরও হইতে পারে। এ ব্যাপারে আমরা তো আর নিশ্চিত হইতে পারি না। এসব ডাক্তারি কাজ, বাচ্চা হওয়ার পর বুঝতে পারবো। ইমাম সাহেব কিছু বলেন। ইমাম নড়ে চড়ে বসলেন, শান্ত গলায় বললেন, গর্ভবতী অবস্থায় তালাক হয় না। যা সিদ্ধান্ত নেওয়ার তা বাচ্চা হওয়ার পর নেওয়া যাবে। ত্বরিত গতিতে সে দাঁড়িয়ে পড়ল মিতুল। গলা ছেড়ে বলল, এই নষ্টা বেটিরে আমি 1 মিনিটও করে রাখবো না। ইমাম সাহেব বললেন, তুমি না রাখলেও তালাক দিতে পারবে না। এই কয়দিন না হয় বাপের বাড়িতে থাকুক। কবিতা অস্বীকার করলো, বলল, ও যেদিন গছ ছেড়ে ফালাইছে সেদিনই ওর বাপ ত্যায্য করছে। তোহাকে ঘরে তুলবে না ওর বাবা। আর কেনই বা যাবে আমার মেয়ে? এখনো কি প্রমাণ হয়েছে এই বাচ্চা জামাইয়ের না? বলতো মানুষই করে, ওরা ক্ষমা করা যায় না? তোহার মাথা ঘুরছে। চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসে রইল। বন্ধ চোখের ফাপড়ি থেকে গড়িয়ে পড়ছে গরম জল। কি ভাগ্য তার! বাবা মা স্বামী শখের হলো, এখন সবাই আস্থা করে নিক্ষেপ করে চলে যাচ্ছে। এতটা অসম্মান অপমান সহ্য করতে পারল না শিমুল। এতক্ষণের রাগ ক্ষোভ সমস্তটা উগড়ে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, বেশ, বাচ্চাও আমার, তোহাও আমার। যেহেতু সবই আমার, তাই ও থাকবেও আমার কাছে। ওর দায়িত্ব নিতে হবে না কাউকে, আমি নেব। বিয়ে করব, আমার কাছেই থাকবে আজীবন। কথাগুলো পাহাড় সমান বাড়ি। তোহা নিতে পারল না এই বিষাক্ত বচনগুলো। ঢলে পড়ে গেল চেয়ার ছেড়ে নিচে। অবশেষে স্বীকার করলো তো? আপনাদের বিশ্বাস হলো তো আমার কথা? মিতুলের চিৎকারে ধ্যান ফিরল সকলের। আহাম্মকে তাকিয়ে রইল একে অপরের দিকে। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়া তোহাকে কোলে তুলে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে শিমুল। সেসব সহ্য হলো না মিতুলের। গা কামড়ে বসে রইল ওখানেই। এখন কিছু বললেই আবারও ঝামেলা ঘাড়ের উপর পড়বে। যা হচ্ছে হোক, পরে দেখা যাবে সেসব। কবিতা হন্তদন্ত হয়ে ছোট মেয়ের হাত ধরল। সালিশের লোকেরা সি করতে বেরিয়ে গেছে উঠোন থেকে। তোহা থাকে এখানে। নিজের ভাগ্যের দুর্ভোগ সে নিজেই ডেকে এনেছে। এখানে থেকে আর অপমানিত হতে চায় না সে। তামান্নার হাত ধরে এই পাশে এনে বলল, তোর জামা কাপড় গোছান, 10 মিনিটের মধ্যে আমার সাথে যাবি। চমকে উঠল তামান্না। মায়ের হাত জাড়া মেরে বলল, কোথায় যাব? আমি কোথাও যাব না, এখানেই থাকবো। অবাক হয়ে গেলেন কবিতা। সন্দেহের জের ধরে বললেন, তোর লজ্জা শরম নাই? এত কিছুর পরেও এখানে কেন থাকবি? তামান্না গম্ভীর হয়ে উঠল। এতক্ষণে নিজস্বতা প্রকাশ করে বলল, কোথায় যাব আমি? তোমার মেয়ে ভালোই দুর্নাম ছড়াইছে আমার নামে। এবার কেউ কি বিয়ে করবে আমায়? আমি এখানেই থাকবো। দুলাভাই বলছে আমাকে বিয়ে করবে। স্তব্ধ হয়ে গেলেন কবিতা। কিছু বুঝতে আর বাকি রইল না। অস্ফুট স্বরে বিশ্রী ভাবে বললেন, 2টা বেশ্যা জন্ম দিলাম আমি। তোর বাপই তো ঠিক করছে না এসে আমি কেন এলাম। সবাই যে এখনো জুতে ছুঁড়ে মারে নাই আমার কপালে, এই তো অনেক। আমাদের মধ্যে কি কখনো বাজে অশ্লীল আপত্তিকর কোনো সম্পর্ক ছিল? তোহার শীতল কণ্ঠের প্রশ্নে চমকে উঠল শিমুল। খাটের পাশে বসেছিল এতক্ষণ। জ্ঞানহীন তোহাকে সুস্থ করার প্রয়াসে জলপট্টি এনেছিল। তার শরীরে অস্বাভাবিক মাত্রায় জ্বর। এই যাত্রায় এতটা জ্বর হলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আচমকি প্রশ্নে ভীত হয়। তোহার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে শুধায়, এসব কি বলছো তুমি? আমার গর্ভের বাচ্চা যদি তোমার নাই হয় তাহলে স্বীকার করেছো কেন? তুমি দেখেছিলে না ওরা কিভাবে অপমান করছিল? বারবার দোষ দিচ্ছিল তোমায় আমায়। তোহা মলিন হাসলো। শিমুল তাকে এনে নিজের বিছানায় শুইয়েছে। এটা দেখতে ঘৃণা আরো বাড়ল। কম্পনরত শরীর নিয়ে এলোমেলো ভঙ্গিতে পা ফেলল মাটিতে। তাচ্ছিল্য করে বলল, শুধু দোষই দিচ্ছিল, কিন্তু তুমি তো পুরোটাই স্বীকারই করে নিলে। আমায় অপমান করলে, আমাকে চরিত্রহীন প্রমাণ করলে পুরো গ্রামের মানুষের সামনে। আদৌ কি তুমি এটাই চেয়েছিলে, যাতে সকলের অপমানে আমি কোণঠাসা হয়ে তোমার কাছে ফিরি? শিমুল অবাক নয়নে তোহাকে দেখল। বলল, আমি তোমার ক্ষতি চাইব? তোহা হাসল। সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো শিমুলের উপর।
বলল, চাইতেও পারো। আজকাল পুরাতন প্রেম হয়তো জেগে উঠেছে। তাই আমার দুর্ভোগের সময় আমাকে শেষ করে দিলে। কি ভেবেছ এই বদনাম রটিয়ে আমাকে তুমি পাবে? জীবনেও না। আসলেই আমি বোকা। এত এত নিকৃষ্ট মানুষকে আপন করেছি যে জীবনে আর কোনো ভুল করা বাদ নেই। শিমুলের চোখ জ্বলছে, খুব বাড়ছে। পুরনো স্মৃতিগুলো আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। নিজেকে এতটা তুচ্ছ মনে হয়নি কখনো। আসলেই কি সে এতটা তুচ্ছ তাচ্ছিল্যের যোগ্য? পুরনো প্রেম যেটা কখনো ভুলিনি, সেটা নতুন করে জেগে ওঠার কি আছে? আমাকে তোমার স্বার্থপর মনে হয়, কিন্তু একবার বলো তো, কোন স্বার্থটা আমি পেয়েছি? তুমি কি হয়েছ আমার? বছরের পর বছর পাগলের মতো তোমার পিছু করলাম, অথচ শেষে গিয়ে প্রেমে পড়লে আমার বড় ভাইয়ের। তাকে বিয়ে করে আমার কাছে এসে থাকছো, কিন্তু কখনো এসব নিয়ে কিছু বলেছি আমি? সবার সামনে স্বাভাবিক থেকেছে, যন্ত্রণায় একা একা ছটফট করেছি। থেমে শান্ত কণ্ঠে বলল, আমি চাইলেই ভাইয়ার কাছে তোমায় নিয়ে অনেক কিছু বলতে পারতাম। আমার সাথে তোমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আমরা প্রেম করতাম। এসব মিথ্যা বলে নিমিষে ভাইয়ার মন বিষিয়ে তুলতে পারতাম, তোমাকে নিজের করতে পারতাম, কিন্তু করিনি। কারণ আমি স্বার্থপর না। কিন্তু এখন বলেছি, সকলের সামনে মিথ্যে বলেছি, কারণ আমি ছাড়া তোমার গতি নেই, বাঁচতে পারবে না। অন্তত তোমার এই চরিত্রহীন স্বামীর তুলনায় আমি যোগ্য। তাই তুমি আমার কাছেই থাকবে, এটাই ফাইনাল। তাহলে? না হলে? তো আর শান্ত দৃষ্টিতে তাকালো, বলল, না হলে কি? তোমাকে পাওয়ার জন্য যদি আকাশসম মিথ্যে বলতে হয় তাও আমি বলবো, কিন্তু এবারে আর তোমায় হাতছাড়া করছি না। কতটা সাবলীল স্বীকারোক্তি! তো অবাক হলো, বলল, চরিত্রহীন স্বামীর থেকে বাঁচাতে তুমি আমাকে এই চরিত্রহীন তকমা লাগিয়ে দিলে? শিমুল উত্তর দিল না, বড় বড় পা ফেলে মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে। তোয়া ফোলা পেটের উপর হাত বুলিয়ে চেয়ে রইল সেদিকে। ভেতর থেকে হুট করেই নড়ে উঠল, পেটের এক পাশটা সামান্য উঁচু হয়ে আবার ডেবে গেল। আহা, কি আনন্দের মুহূর্ত! তার সন্তান নড়ছে। হয়তো এমন করুণ সময়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে বলছে, মা আমি আছি তো, তুমি ভেঙে পড়ো না। কিন্তু তোহা তো ভেঙে ঘুরিয়ে গেছে। এতটা অপমান, অসম্মান, অবহেলা কি করে সইবে? বাঁচতে পারবে না আর। এভাবে বেঁচে থাকা যায় না। সকলের ঘৃণা তাচ্ছল্য নিয়ে বেঁচে থাকবে কি করে? কিছু একটা ভেবে পেটের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সে। খানিকক্ষণ কেঁদে ধীরে ধীরে উঠে বসলো। চোখের পানি মুছে ধীর গতিতে হেঁটে গেল নিজের ঘরে। হ্যাঁ, তার ঘর, তার স্বামীর ঘর। দরজা ছাপানো দেখে তোহার বুকটা দপ করে উঠল। এখন যাওয়া কি ঠিক হবে? যদি ভেতরে তামান্না আর মিতুল থাকে, তাহলে তা সহ্য করবে কিভাবে? না, এই যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করতে পারবে না তোহা। দাঁড়িয়ে রইল ওখানে। কিছুক্ষণ ভেবে আলতো হাতে ঠেলে খুলে ফেলল দরজা। শব্দ পেয়ে শোয়া থেকে উঠে বসলো মিতুল। তোহাকে দেখে কোনো প্রকার শব্দ করলো না, চুপচাপ শুয়ে পড়ল। মাথা যন্ত্রণা হচ্ছে ভীষণ, ঘটনাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। সালিশের পর থেকে কেন যেন কিছুই ভালো লাগছে না। যা হচ্ছে সব ভুল হচ্ছে। এসব অদ্ভুত অনুভূতি শরীরটাকে ঘন্টার মধ্যে নিস্তেজ করে দিয়েছে। মিতুল খালি গায়ে শুয়ে আছে বিছানায়। ঘরে কোনো আলো নেই, শুধুমাত্র একটা জানালা খোলা, সেখান থেকে চিরচির করে আলো ঢুকছে। তোহা এগিয়ে গেল বিছানার দিকে। থমথমে মূর্তির নেই মুখখানি তাতে নেই কোনো ভালো লাগা বা খারাপ লাগার ছোঁয়া, যেন কোনো অনুভূতি নেই। নীরব নিস্তুত ভঙ্গিতে খাটে বসলো। মিতুলের পাশে শুয়ে কাত হয়ে তার দিকে ফিরব। পূর্বের ন্যায় পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরল। থমকে গেল মিতুল। কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। শক্ত হয়ে শুয়ে রইল অন্যদিকে ফিরে। একটা সুন্দর সংসারের স্বাদ যার থাকে, তার কপালে সংসার জোটে না, এই কথার প্রেক্ষিতে মিতুল নীরব রইল। তার নীরবতা পেয়ে তোহা বলে উঠল, আমার কথা ভেবে তোমার হাসি পায় না? কতটা বোকা আমি! নিজের বোন ঠকালো। যার হাতে মরার ভয় না করে পালিয়েছি, সে স্বামী ঠকালো। যাকে বড় ভাইয়ের মতো মনে করতাম, সেই দেবরও ঠকালো। যাকে আমি স্বচ্ছ হৃদয়ে ভাই ভাবতাম, তার মনে আমার জন্য লালসা ছিল। কতটা বিশ্রী ব্যাপার! গ্রামের মহিলারা না জানি কবে আমার চুলের মুঠি ধরে টেনে বাইরে বের করে, মুখের উপর থুতু মারে। চোখ বন্ধ করে নিল মিতুল। ঘুরে তাকালো তোহার দিকে, জড়িয়ে ধরল দু হাতে। সান্নিধ্যে স্বামীর বুকে মাথা রাখলো তোহা। হু হু করে কেঁদে উঠল। বলল, তুমি কি আমায় কখনোই ভালোবাসোনি?
কিভাবে পারলে এত লোকের সামনে চরিত্রহীন বলতে? নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করেছ, কি করে? মিতুল আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল তোহাকে, গমগমে স্বরে বলল, ঘটনা এত দূরে তো তুমিই ঘটিয়েছ। বলেছিলাম ভুল করেছি, ক্ষমা চেয়েছি, একটু সহ্য করে নিলে কি এমন হতো? তোহা মলিন হাসল, বলল, হ্যাঁ আমারই তো ভুল। স্ত্রীকে জড়িয়ে শুয়ে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল মিতুল। কিন্তু তোহা ঘুমায়নি। সে তাকিয়ে আছে স্বামীর মুখ পানে। সারাদিন না খেয়ে আছে বাড়ির সবাই। আসুম কি কেমন জ্বরে এলোমেলো হয়ে গেছে, বাড়ির নিয়ম স্তব্ধ হয়ে গেছে। আলিয়া হয়তো রান্নাও বসায়নি এখনো। দুপুর গড়িয়ে বিকেল পড়ছে। তোহা ধীর পায়ে মিতুলকে রেখে বেরিয়ে এলো বাইরে। রান্নাঘরে গিয়ে ফিরিতে বসে আলু কাটছে আলিয়া, চোখে তার অশ্রু। সব সময় কঠোর চিত্তে থাকা শাশুড়ি আজ তার জন্যই কাঁদছেন। ছেলে বউয়ের মধ্যে কার পক্ষ নিবেন এই ভেবে ক্লান্ত প্রায়। তোহা রান্নাঘরে ঢুকলো। আলেয়া তাকাতে সে হেসে ফেলে। চেয়ার টেনে বসে শান্ত কণ্ঠে বলল, রান্না এখনো বসাননি মা? এদিকে বাড়ির সবাই না খেয়ে। আলেয়া ক্ষুদ্র চোখে তাকালেন, জারি মেরে বললেন, কে খেলো কে খেলো না এসব ভেবে তোমার কি? সংসার তো হারিয়েছই, সে না হয় হারালাম, তাই বলে আপনাদের না খেয়ে থাকবেন? উত্তর দিল না আলেয়া। নতমুখী হয়ে আলুর খোসা ছাড়াতে লাগলো। তো উঠোনের দিকে তাকালো। গোটা 20 মোরগ মুরগি দান খাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় মোরগটা চৌকা দাদিয়ে দিচ্ছে। আনমনে বলে উঠল, বড় মোরগটা তো আপনার, খুব আদরের। আমি যদি এটা খেতে চাই তাহলে দিবেন? খেতে ইচ্ছে করছে হুট করেই। আলেয়া বেগম আলেয়া অবাক নেত্রে তাকালো। খানিকক্ষণ ভেবে বলে, ইচ্ছে করলে খাও। চোখ দুটো চকচক করে উঠল তোহার। বলল, তাহলে দড়ি দিন। আলেয়া উঠে দাঁড়ালেন। এপাশে চাল ছিনিয়ে দিয়ে 2 মিনিটের মধ্যে ধরে ফেললেন মোরগটা। তোহার হাতে দিয়ে বলল, রান্না করে দেব? না, আমি রাদি। কিছুক্ষণ পর পুনরায় আলেয়াকে ডাকলো তোহা। বলল, মা একটু পোলাও রাদি, মোরগটার সাথে ভালো লাগবে খেতে। সাই দিলেন আলেয়া। তোহাকে পোলাও রাতে দিয়ে মোরগটা জবাই করলেন। কেটে ধুয়ে মশলা বেটে তারপর তোহার পাশে দিলেন। মনের মতো করে রাধুক মেয়েটা। আসরের আজান দিয়েছে মাত্র। এতক্ষণে কয়েকবার হাঁক ছেড়েছে মিতুলের বাবা। আসর গড়িয়ে গেছে, অথচ খাবার জোটেনি। স্ত্রীকে ডেকে দমকানোর পর যখন তিনি জানালেন তোহা মোরগ পোলাও রাঁধছে, তখন চুপ করে গেলেন। তারও প্রায় আধ ঘন্টা পর শাশুড়ি ঘরের মাটিতে পাটি বিছিয়ে খাবার বাড়ল তোহা। আলেয়াকে বলল, চলুন মা, কদিনই বা আছি, আজ না হয় একসাথেই খাই। আলেয়া অবাক হলেন, কিন্তু কিচ্ছু বললেন না। একে একে ডেকে আনলেন সবাইকে। মিতুল, তার বাবা, তামান্না, আলেয়া সবাইকে দেখলেও শিমুল অনুপস্থিত। তোহা কাউকে খেতে দিল না, অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ পর শিমুল এলো। সবাইকে দেখে ভীষণ খুশি হলো তোহা। যথেষ্ট যত্নের সাথে বেড়ে দিল খাবার। তাদের একপাশে চেয়ারে বসে সেও 2 লোকমা মুখে নিল পোলাও, কিন্তু মাংস আর ছিল না। আলেয়া অবাক হয়। খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি তো মোরগটা খেতে চাইলা, এখন কেন খাচ্ছ না? মলিন দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকায়, বলে, শখের কোন জিনিসটা পেয়েছি আমি? এত আশা করে খেতে চাইলাম, অথচ এখন দেখেই গা গোলাচ্ছে। রাতে খাবো, আপনারা খেয়ে নেন। এই বলে চেয়ার ছেড়ে ধীর পায়ে বাইরে বের হলো তোহা। ঘরের দরজায় বিশাল একটা তালা ঝুলিয়ে দিল। কথা বলার ফাঁকে সেসব খেয়াল করলো না কেউই। তোহা রান্নাঘরে গেল। কেরোসিনের বড় বোতলটা এনে ধীরে ধীরে বাড়ির চারপাশে এবং ছালে ঢাললো। দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, সাথে চেঁচামেচি। তো অদ্ভুতভাবে জোরে হেসে উঠল। যন্ত্রণা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হাতের মশালটা জ্বালিয়ে ঘর জ্বালাতে গিয়ে থেমে গেল। ক্ষোভ নিয়ে ফেলে দিল উঠানে। এগিয়ে গেল দরজার দিকে। কিছু একটা মনে করে আবারও গেল মশালের কাছে। শক্ত হাতে ছুঁড়ে মারল রান্নাঘরের চালে। এই ঘরের পাশেই তোহার শাশুড়ির ঘর। ফলস্বরূপ আগুনের তাপ এবং ছোঁয়া বেড়ার ফাঁক দিয়ে হুড় করে ঢুকছে। সেই ধোঁয়ায় ঘরের ভেতরে ছটপট করতে থাকা মানুষগুলো আরো নেতিয়ে পড়ল। শিমুল বিষের প্রতিক্রিয়া অস্থির হয়ে উঠল। যন্ত্রণাময় শরীর নিয়ে দরজা ভাঙার চেষ্টা চালালেও ব্যর্থ হলো। পরবর্তীতে এগিয়ে গেল জানালার দিকে। একটা শিক ভাঙতে বাড়িয়ে থেকে বটি নিয়ে কোপ মারল তোহা। 2 আঙ্গুল কেটে ছিটকে বাইরে পড়ল। যন্ত্রণায় হাত জারতে লুটিয়ে পড়ল মাটিতে। সেই দৃশ্য দেখে ভয়ে জড়সড় হয়ে বেড়ার এক কোণায় বসে পড়ল তামান্না। চিৎকার করতে পারছে না সে, গলা দিয়ে রক্ত পড়ছে।
আরও 5 মিনিট দরজা বেড়া ভাঙার জন্য ভেতরে সবাই দস্তাদস্তি করলো, কিন্তু পারল না। ভয়ঙ্কর বিশেষ প্রভাবে শরীর নেতিয়ে পড়ছে। যখন সকলে মাটিতে পড়ে পাঁচটুকু ছাওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন ঘরের তালা খুলে তোহা ধীর পায়ে এগিয়ে যায় শ্বশুরের দিকে। তার চোখে মুখে দয়া, ভিক্ষা ছাড়ার অভিব্যক্তি। হয়তো বলতে চাইছেন তার কি দোষ, মিতুলের শাস্তি সে কেন পাবে, কিন্তু তা একটু গড়ল না। সে তার কাছে গিয়ে বসলো, হিংস্র কণ্ঠে বলল, ভাবছেন আপনাকে কেন বিষ খাওয়ালাম? কারণ আপনি 2টা কুলাঙ্গার জন্ম দিয়েছেন। এই সব নষ্টামি তো আপনার থেকেই শিখছে। আগুন ছড়িয়ে গেছে এই ঘরেও, সাল ছেয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু নড়তে পারছে না কেউ। সবাই শুয়ে আছে অবলীলে, ড্যাব ড্যাব করেছে। তোহা মিতুলের কাছে গেল, 2 হাতে তার গাল ছুঁয়ে কপালে চুমু দিল, শান্ত কণ্ঠে বলল, আমি যখন সংসার করতে পারলাম না, তখন তোমাকে অন্য কারোর সাথে কিভাবে সংসার করতে দেই বলো? মিতুল রক্তভূমি করে ফেলেছে, হয়তো একটু বেশি মাংস খেয়ে ফেলেছিল। নিবি নিবি চোখে তাকালো দূরে থাকা তামান্নার দিকে। বেয়ে হেলান দিয়ে শুয়ে আছে সে। হিংস্র হয়ে উঠল তোহা, পা দিয়ে চেপে ধরল তামান্নার মুখ, দুটো লাথি মারল বুকে। হিংস্র কণ্ঠে বলল, আমার স্বামীকে নিয়ে সংসার করার বড্ড স্বাদ ছিল তোর, তাই না খানকি? অশ্রাব্য গালি দিয়ে আরো 2টা লাথি মারল মুখের উপর। নিস্তেজ হয়ে পড়ল তামান্না। শিমুল তাকিয়েছে বিস্ফোরিত চোখে। নড়তে না পারল, বাঁচার বহু প্রয়াস তার। তা দেখে তো হাসলো, বলল, বিষ তো কম দেয়নি, 2 মিনিটের মধ্যে মরার কথা ছিল, কিন্তু এখনো মরিসনি কেন? আলায়া বেগম মাংসের পেয়ালার দিকে তাকিয়ে আছেন। তোহা তার সামনে গিয়ে খুব কাঁদল, হাত ধরে বলল, আপনাকে কেন বিষ খাইয়েছি জানেন মা? বেঁচে থাকলে স্বামী সন্তান হারিয়ে অনেক কষ্টে থাকবেন, প্রতিনিয়ত কাঁদবেন, তার থেকে ছেলেদের সাথেই চলে যান। মাতব্বর বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে প্রচুর। আশেপাশে সকলে দেখে হতভম্ব হয়ে গেল। আগুন লেগেছে। কয়েকজন মিলে গেট ভেঙে উঠোনে এসে বারংবার ডাকলেও সাড়া পায়নি কোনো। মূল দরজা তালা দেওয়া, এর ভেতরে কেউ নেই, কিন্তু আগুন প্রতি সেকেন্ডে ছড়িয়ে পড়ছে। আশেপাশে কারেন্টের তার এবং বিদ্যুতিক খুঁটি আছে। 2-1টা বাড়ি এবং শুকনো খড়ের গাদাও রয়েছে। একবার আগুন ছড়িয়ে পড়েছে। ভয়াবহ বিপদ শেষে তারা সকলে মিলে আগুন নেভানোর কাজে নেমে পড়ল। বালতি দিয়া আগুন নেভাতে ব্যর্থ হলে এক পর্যায়ে ফায়ার সার্ভিস আসে। আগুন নেভাতে গিয়ে ঘরের তালা ভাঙতে বাধ্য হয়। উপরের ছালা এবং বেড়ায় আগুন লাগলেও ভেতরে প্রায় সকল জিনিসপত্রই অক্ষত। হয়তো আর একটু দেরি হলে সব কিছুও পুরো কয়লা হয়ে যেত। আগুন নেভানো প্রায় শেষের দিকে। আশেপাশের লোকজন ঘরের ভেতরে অবস্থান দেখার জন্য জনে ঢুকছে। এক পর্যায়ে পৌঁছে গেল আলিয়ার ঘরের সামনে। ভেতরের দৃশ্য দেখে থমকে গেল তারা। হতভম্ব হয়ে তাকিয়েছে। ঘরের মাথার শক্ত একটু খুঁটিতে ঝুলে আছে 8 মাসের অন্তঃসত্ত্বা তোহা, আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও 5টা লাশ, তাদের পাশে মাংস এবং পোলাওয়ের পেট। এলাকার লোকজন এমন করুণ দৃশ্য দেখে বাকহারা হয়ে গেছে। তবে সন্দেহের রেশ থেকেই গেল। হয় চরিত্রহীন ছেলে বউকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে, তারপর নিজেরা বিষ খেয়েছে, না হয় সকলকে খাবারের সাথে বিষ খেয়ে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হয়তো দ্বিতীয়টাই অধিক যুক্তিযুক্ত। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।